কই না তো। তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক ছিল তো, তবে 2 বছর আগে, কিন্তু এখন নেই। মানে? মানেটা না হয় প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। বলেই জঙ্কুক তের দুই গেলে একসাথে 2টা থাপ্পড় দিয়ে সেখানে আবার 4টা করে কিস করছে। কি শুনতে অদ্ভুত লাগছে তাই তো? আচ্ছা তাহলে চলো আমরা জেনে আসি জঙ্কুক কেন তের সাথে এমন অদ্ভুত কর্মকাণ্ড করছে। জঙ্কুক এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। করার মতো তেমন কিছু করে না, শুধুমাত্র পড়ালেখা ছাড়া। আর করতে চাইলেও তার মা জিন করতে দেয় না, কারণ জঙ্কুক তার অনেক আদরের ছেলে। শুধু যে মায়ের আদরের এমনটা না, বাপ চাচারাও অনেক আদর করে থাকে। তবে তারা চায় জঙ্কুক পড়ালেখার পাশাপাশি তাদের সাথে একটু সাহায্য করুক। কিন্তু তার মা জিনের একটাই কথা, আমার ছেলে তখনই কাজ করবে যখন ওর বয়স তোমাদের মতো হবে। তো যাই হোক, এবার চলো জঙ্কুকের রুম থেকে একটু ঘুরে আসি। একটা জিনিসও ঠিক জায়গায় থাকে না। নিশ্চয়ই মা আমার টেবিলে আজকে হাত দিয়েছে। মা এখনো বেঁচে আছে বলে হাত দেয়, যখন থাকবে না তখন দেখবি কতটা ময়লা জমে আছে। মা তুমি আমার কথার মানেটা বুঝতে পারোনি। পারবো কি করে, আপনার পেটে তো আমি হয়েছি, তাই না? আচ্ছা সরি, আমারই সব দোষ। এখন বলো, তুমি কষ্ট করে উপরে আসলে কেন? আমি তো এখনই নিচে যাচ্ছিলাম। তোর খালামণি ফোন করে বলল তেকে দেখার জন্য নাকি আজকে কয়েকজন লোক আসবে। হঠাৎ তেকে দেখার জন্য লোক আসবে কেন? খালামণি কি চিড়িয়াখানা বানিয়ে ফেলেছে নাকি ওনার বাড়িকে? এত কথা বলতে পারে এই ছেলেটা? আগে আমার পুরো কথাটা শোন, তারপর না হয় কথা বলিস। আচ্ছা বলো। তুই আর দেরি না করে এখনই ওই বাড়িতে চলে যা। দেখতে আসবে তেকে, আমি সেখানে গিয়ে কি করব? তোর এখানে কাজ আছে বলে তো আমি তোকে যেতে বলছি। কিন্তু মা, আমি খালামণির বাড়িতে গিয়ে কি কাজ করব? তোর এই মুখে মুখে প্রশ্ন করার বদভ্যাসটা আজও গেল না। ওই বাড়িতে গেলে তার খালামণি সবকিছু ভালো করে বুঝিয়ে দিবে। দেরি না করে তাড়াতাড়ি চলে যা, 10টা বা 11টার মধ্যে ছেলের বাড়ির লোক চলে আসবে। তোর সাথে আমি জিমিকেও পাঠিয়ে দিচ্ছি, ওকে সাবধানে নিয়ে যাস। ইম্পসিবল মা, আমি কোনো ডাইনি ফাইনিকে আমার সাথে নিয়ে যেতে পারবো না। এক থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেবো বেদ্যপ ছেলে। ছোট বোনকে নিয়ে কেউ এভাবে কথা বলে? সে তুমি আমাকে থাপ্পড় দাও বা জারুর বাড়ি দাও, তাতে আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু তোমার মেয়েকে নিয়ে আমি কোথাও যেতে পারবো না, এটাই আমার শেষ কথা। এই যে হাদারাম শোন, আমিও তোর মতো ছাগলের সাথে যেতে চাই না। দেখলে মা, তোমার মেয়ে আমাকে ছাগল বললো, কিছু বলবে না? আমার কাছে বিচার দিচ্ছিস কেন? তুই যে ওকে উল্টাপাল্টা নামে ডাকিস তখন ওর খারাপ লাগে না? আমি তো ওকে মজা করে ডাকি, তাই বলে ও আমাকে ছাগল বলবে? ছাগল বলাতে নিজেকে ছোট মনে হচ্ছে, তাই না? তাহলে কি আমার গরু বলা উচিত ছিল? আপনাদের দুই ভাই বোনের যদি ঝগড়া শেষ হয়ে থাকে তাহলে এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন, বেলা তো আর কম হচ্ছে না। পরে তো আবার রোদের দোহাই দিয়ে যেতে চাইবেন না। তোকে আমি পরে দেখে নেব, এখন গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে গাড়িতে বসেন। এবার ঠিক আছে, সবসময় আমাকে আপনি করে বলবি। যাই গিয়ে রেডি হই। আব্বা যান। আরে মামুনি, আমাকে কেন ডাকলেন? টাকা লাগবে? এই নিন ধরুন 2 লাখ টাকা, যত মন চায় খরচ করবেন। আর শুনেন, আমার লাল গাড়িটা নিয়ে যান, ওইটা দিয়ে তাড়াতাড়ি যেতে পারবেন। ওইটা তো আপনার অনেক পছন্দের গাড়ি ছোট আব্বু। হ্যাঁ ওই গাড়িটা আমার পছন্দের, কিন্তু আপনার থেকে বেশি না। তাহলে চাচ্ছু আমিও যেতে পারি তোমার ওই গাড়িটায়, তাই না? না ভাতিজা, তুই আমার কাইলা গাড়িটা নিয়ে যাবি, তোকে ওইটাতেই ভালো মানায়। অপমান করলে চাচ্ছু? ঠিক আছে, তোমার সাথে আর কোনো কথা নেই, আমি হেঁটে হেঁটেই যাব, লাগবে না কারো গাড়ি আমার। শোনো বেদ্যপ ছেলে, তোমাদেরকে লাল বা কালো গাড়িতে যেতে হবে না, তোমরা আমার সাদা গাড়িটা নিয়ে যাবে, আমি ড্রাইভারকে বলে দিয়েছি। এরপর জঙ্কুক আর জিমিন বের হয়ে যায় খালার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ আফসোস, আজকে নিজের ছেলে মেয়ে নেই বলে লাল গাড়ি কালো গাড়ি দিতে পারি না। যাই হোক, সাবধানে যাস তোরা। নিবারেম ভাই আমার, চল অফিসে যাই। অফিসে যাই মানে কি? আমি যে কষ্ট করে নাস্তা বানিয়েছি সেটা খেয়ে যাবে না? ওই বুড়ির ঘরে বুড়ি আলেক কি, তোর নাস্তা তুই খা, আমরা বাইরে থেকে খেয়ে নিব। কি বলিস নিবারেম ভাই আমার? বুড়ি বেটি যেহেতু নাস্তা বানিয়ে ফেলেছে, সেটা খেয়ে যাওয়াটাই ঠিক হবে। যে হোক। হ্যাঁ আফসোস। আর কোনো আফসোস না, যে হোক। যাও গিয়ে টেবিলে বসো। এই বুড়ির ঘরে বুড়ি আলেক কি, তোকে বলা লাগবে আমি কোথায় বসে খাবো? এটা আমার বাড়ি, টেবিলে বসবো নাকি মাটিতে বসবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। বুড়ির ঘরে বুড়ি আলেক কি, এমন একটা ভাব নেই যেন এটা ওর বাপের বাড়ি। সবসময় একটু বেশি করে। যেই হোক ভাই আমার, মুখটা একটু বন্ধ কর। বুড়ি বেটি কিন্তু তোর থেকে আর আমার থেকে অনেক বড়। তুই চুপ থাক নিবারেন। এই বুড়ি তোর থেকে বড় হতে পারে, আমার থেকে না, কারণ আমি তোর থেকে বড়। পরোটাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু। ওই বুড়ি হলে হবে, তুই আবার গরম করে দিবি। সারাদিন তো বাসায় বসে বসে পায়ের উপর পা তুলে খালি গিলস আর ঘুমাস। বুড়ির করে বুড়ি আলিক কি। বুইড়া নামুর বাচ্চা, ওরে থামতে বলো, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। ওই বুড়ির করে বুড়ি আলিক কি, 2 দিন পর তো যাবি মইরা, এক পা তো অলরেডি কবরে চলে গেছে। আহ যেই হোক, চুপ করবি? ঠিক আছে আমি চুপ করলাম। নিবারেম যেহেতু বসে, চুপ তো করতে হবে তাই না? জিন্ডারলিং তোমাকে বলি শোনো, আমাকে আনব্লক করে দিও ঠিক আছে? রাতের বেলা তোমাকে মেসেজ দিব, লাইনে থেকো। নিবারেম ভাই আমার, চল দেরি হয়ে যাচ্ছে। জঙ্কুক আর জিমিন খালার বাড়িতে আসার পর, খালা যান কোথায় আপনি? দেখে যান কে খাইছে। হ্যাঁ খালামণি দেখে যাও,
তোমার বাড়িতে একটা ডাইনি এসে পড়েছে। তোর মুখটা বন্ধ রাখ, হাতারাম কোথাকার। শোন ডাইনি, এটা তোর নিজের বাড়ি না, কথাবার্তা সাবধানে বলবি। বলবো না, কি করবি তুই? আতফাইত্রে ব্যাংকে থুইয়া দিমু, বেশি কথা কইলি। খালা জান, কি কইলা তুমি? ওরে মারি, ডরাইছস নাকি? তোরে কই নাই দো আমি। তাহলে কাকে বলছো? ফানফুলের বাইয়ের ফুলেরে কইছিলাম একটু বাজার করে লই আইতে। আকামলার বাচ্চা আমার একটা মুহূর্তে ফের না করে দিছে। কয় আমার মায়ের বিয়ে নাকি যে সবকিছু আমার কিনে আনতে হইব? তুমি মনে হয় ওই শালা বেগুনের বাচ্চাকে বলেছিলে বাজার করতে, তাই না? ওরে মারি, এই আকামলাটারে সারা আর কার কথা কমু হে? বাপ ফুটের কথা আর কি কইতাম? একলা একলা খায়, আমার সারাদিন রান্না করে থাকতে হয়। ওই যে এটা কি কই হ্যাঁ? তাহলে আমাকে আসতে বলেছো কেন? আরে জামাই বাবা ইয়ে না মানে জাঙ্কুক বাবা, এই লাগেই তো তোরে এনে ফোন করে আনছি। এই ল বাজারের ব্যাগ আর এই যে টিহা, একটা দৌড় দিয়ে বাজার করে লই আয় যা, রান্ধন লাগবে তো। কি বলছো খালামণি, আমি বাজারে যাব? লজ্জা শরম পাইয়া কোনো লাভ নাই, তোর বোনের লাগেই তো কাম করতাছস। সবই তো ঠিক আছে খালামণি, কিন্তু আমি যে তোমাদের এলাকাটা ভালো করে চিনি না, বাজারে যাব কি করে? ওরে মারি, আমগুতে সুন্নি থাকতে তুমি এত চিন্তা করো করে হ্যাঁ? খারাও আমি সুন্নি তেরে তোমার লাগি ফাড়াইতাছি। কাইলা আতে সুন্নি এনয় সুন্নিতে এখনো আইতাছস না কে রে? আমি আইলে কিন্তু তোর মাথা সব ডিসুল সিরালাম তাই না। খালামণি আজকে না থেকে দেখতে আসবে, তাহলে ওকে আমার সাথে বাজার পাঠাচ্ছ কেন? মানুষ দেখলে কি বলবে? ইক শয়তান সেরা, তোরে কে ডাইকুছি আমার সুন্নিরে দেখতে আইবো? মা বলেছে। তোর মায় কানে একটু বেশি হলি, আমার সুন্নিরে দেখতে আইতো না দো, বড়ডেরে দেখতে আইবো। তে সুন্নির তো এখনো বিয়ের বয়স হয় নাই, এখনো বিছলে মুত্তা দেয়, ফাড়া ফাড়াই চুরি করে। লজ্জা শরম, এই কথা কিন্তু আবার রাস্তাঘাটে কইস না, তাইলে আমার তে সুন্নির বিয়ে হইতো না কোনোদিনও। এই কুটনি রানীর মেয়ে, কি বললে তুমি? আমি বিছানায় মুতু করি, পাড়ায় পাড়ায় গিয়ে চুরি করি? তুমি নিশ্চয়ই এগুলো করতে, সেই জন্যই তোমার মা আমার বাবার ঘাড়ে তোমাকে ঝুলিয়ে দিয়েছে। চিন্তা করছো ব্যাপারটা? এটা বলে আমার মাইয়া নিজের মারে একটু সম্মান দিয়ে কথা কয় না। এই সান্নি, তুই একেবারে বেশি কথা কস। হুন, তোর জঙ্কুক ভাইয়ারে লইয়া বাজারও যা। আম্মু, তুমি কি আমাকে তোমার বোনের ছেলের বডিগার্ড মনে করেছো নাকি, যে এত বড় একটা দামড়া বেটাকে আমি পাহারা দিয়ে নিয়ে যাব? তোমার ইচ্ছে হলে তুমি যাও, আমি যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। এই বেদব্বে, মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? অশিক্ষিত। তুমি অশিক্ষিত, লজ্জা করে না দাওয়াত ছাড়া চলে এসেছো? ছি, তোমার আম্মু কি বাসায় রান্না করে না? সবসময় আমাদের বাড়িতে চলে আসো কেন খাওয়ার জন্য? আজকে আমি তোমাকে খেতে দেবো না তো, দেখি তুমি কিভাবে খাও। এই সুন্নি, সুলতানা খাইতে না চাইলে তাড়াতাড়ি বাজারও যা, নাইলে তোর হান্ডি বেড়ে খানা আমি বন্ধ করে দেব। আরে পাগল বেডি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গা? আমি থাকতে তুমি জঙ্কুক বাবারে কেড়ে ফাটাইতেছো বাজারও? আমি কি মইরা গেছি গো নাকি? হ্যাঁ তুই মরে গেছস ফাইন খেওরা, নাইলে এতক্ষণ আসলে কোনো হে? সত্যি করে কইতেছি, কার লগে এতক্ষণ ধরে মুখ কালা করছস হে? ক মুখ সামলায় কথা কইবা পাগল বেডি, নাইলে কিন্তু খারাপ অবস্থা কইলাম তোমার। ওরে মারি ফান খরের বাচ্চা, তোর খুন্তির বাড়িটা একটু পরে দিমু, খারাপ। এ শুননি, তুই দাঁড়ায় দাঁড়ায় কি দেখোস হ্যাঁ? তোর ইয়েরুলে বাজারও যা, নাহলে কিন্তু তোর খারাপ অবস্থা কইলাম আমি। যাচ্ছি তো, এমন করো কেন তুমি আমার সাথে? এই যে দামড়া বেটা, চলুন আমার সাথে। তুমি আমাকে কি বললে? আমি দামড়া? না, আপনি বুইয়া, কালে কালে যে আরো কত কিছু দেখতে হবে। তোকে দেখতে বলেছে কে? চোখ বন্ধ করে থাকলেই তো পারোস, বলেই জঙ্কুক টেকে নিয়ে বাজারে চলে যায়। এসে এমসা, তুই এর মধ্যে দাঁড়ায় না থেকে উঠে গেলেই তো পারোস। উপরে গেলে পারি মানে? কি বলছো তুমি এগুলা খারামুনি? আলে শুননি, কি আর কইতাম? খারামুনি? ইয়ে না মানে আসলে বুইরা আইতাছি তো, এর লাগি সবাই শুননি মনে হয়। আচ্ছা যাই হোক, তুই উঠে গিয়া দেখ বড় শুননিটা কি করে। আমার বাদ শুননি দিয়া বড়া, এই শুননি তো জ্বালায় মেকআপ কিনা লুগাইয়াও রাখতাই না, চুরি কইরা লাই। এরপর জিমিন আর কিছু না বলে লিসার কাছে চলে যায়। এবার চলো দেখে আসি বাজারে যাবার পর কি হচ্ছে। দেখে নিলে 200, না দেখে নিলে 500, একদম 150, না নিলে 250, একদম 150। এই জঙ্কুক ভাইয়া, দেখো কি সুন্দর বাচ্চা। তুই দেখ, আমার দেখা লাগবে না। খালামণি যা যা নিতে বলেছে এসব কোথায় পাওয়া যায় সেখানে নিয়ে চল আমাকে। ও সরি, আমি তো আবার ভুলে গিয়েছিলাম, বুইড়া মানুষের তো আবার বাচ্চা দেখলে হিংসে হয়। তুই বুইড়া বললি কাকে? কেন তোমাকে? এক থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেবো, স্টুপিড কথাকার। একটা থাপ্পড় দিয়ে দেখো না, তোমার পুরো 14 গোষ্ঠীর নামে মামলা লাগিয়ে দিব। তুমি আমাকে চিনো না, আমি কোন বংশের মেয়ে? হ্যাঁ।
আচ্ছা সরি, আমার ভুল হয়েছে। এখন চল বাজার করি, দেরি হয়ে যাচ্ছে তো, পরে খালামণি আর বাড়িতে জায়গা দিবে না। আরে চিন্তা করছো কেন, আমি আছি না, কোনো কিছু হবে না। বাজার রেডি আছে, শুধু বাড়িতে নিয়ে যাব। মানে? মানে হলো সামনে তাকাও। এরপর জঙ্কুক সামনে তাকাতেই দেখে একটা ছেলে বাজার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আরে এটা তো শালা। বেগুনের বাচ্চা, তাই তো? হ্যাঁ, কিন্তু ওনা খালামণিকে বলেছিল বাজার করতে পারবে না, তাহলে এখন করলো কিভাবে? কিছুই বুঝতে পারছো না তো? আচ্ছা, আমি তোমাকে বুঝিয়ে বলছি, শোনো। বগম ভাইয়া ভেবেছিল আমাকে দেখতে আসবে, তাই রাগ করে বলেছে সে কিছুই করতে পারবে না। পরে আমি ফোন দিয়ে সুন্দর করে বুঝিয়ে বললাম, বাকিটা তো দেখতেই পাচ্ছো। তাহলে আর আমি এখানে থেকে কি করব? তোর বেগুন ভাইকেই বল বাজারগুলো নিয়ে বাড়িতে দিয়ে আসতে। আরে বাড়িতে যাওয়ার জন্য পাগল হচ্ছ কেন? আমি বগম ভাইয়াকে সব বলে দিয়েছি, তুমি আসো তো আমার সাথে। কোথায় যাবো আমি? গেলেই দেখতে পাবে। চলো। আর শোনো, তোমাকে যেখানে নিয়ে যাব সেখানে গিয়ে চুপচাপ বসে থাকবে, কোনো কথা বলবে না, একদম বোবার মতো চুপচাপ বসে থাকবে। মানে কি, তুই কি পাগল হয়ে গেছিস নাকি তে? আমি কেন বোবা হয়ে থাকবো? এত কথা বলো কেন তুমি? যা বলেছি তাই করবে, না হলে কিন্তু মামলা ঘুরিয়ে দিব। চেনো না আমাকে? তোকে চিনতেও চাই না আমি, চল এবার। কিছুক্ষণ পর তে জঙ্কুককে নিয়ে একটা ছেলের কাছে আসে। এই যে আমার বাঙালি বয়ফ্রেন্ড, দেখো, এটাই হচ্ছে সে যার কথা তোমাকে বলেছিলাম। ও মাই তে ডার্লিং, তুমি এটা হোয়াট করে করতে পারলে আমার সাথে? ইউ নো না আমি তোমাকে হাউ মাচ লাভ করি। এনি প্রবলেম থাকলে আমাকে সে করতে পারো। এই চুপ থাকো তো, তোমার এই একটাই সমস্যা, আর সেটা হলো তুমি বেশি কথা বলো। শোনো, আমার বোনের বিয়ে, তুমি কিন্তু আসবে, না হলে। না হলে হোয়াট? তুমি আমাকে যতই ভয় শোয়িং করাও না কেন, আমি কিন্তু অ্যাফ্রেড হব না। ভাই, হয়তো তুমি পুরো বাংলাতে কথা বলো, না হয় পুরো ইংলিশে কথা বলো, তারপরও প্লিজ বাংলিশ ভাষায় কথা বলো না, তাহলে যে দুই ভাষায় লজ্জা পেয়ে যাবে। হে ইউ বয়, একদম কথা বলবে না তুমি। ইউর জন্য মাই তে ডার্লিং আমাকে লিভ দিয়ে চলে যাচ্ছে। কি রে তে, এই মদ না কি বলছে এসব? কিছু না, চলো বাড়িতে যাই। এরপর তে আর জঙ্কুক বাড়িতে চলে আসে। ওরে মারি, এতক্ষণ ধরে দুইটাই কোলো আসিলি? হ্যাঁ, তোরা জানোস না বাড়ির ভিতরে কতটি কাম করে রইছে? আচ্ছা যাই হোক, আইয়া যখন ফরছস দুইটাই মিললে কামে লেগে যাইগা। আমি যাই গিয়ে রান্না শেষ করি যা। তো এখন চলো দেখে আসি জিমিন কি করছে। ধুর, এই লিসাটা আর ভালো হলো না। আজকে তো শুধু ওকে দেখতে আসবে, বিয়ে তো আর করে নিয়ে যাবে না। এত রূপচর্চা করার কি আছে? তোর যখন এত রূপচর্চা করার শখ, তখন তুই বাড়িতে বসেই করে ফেল, এতে টাকাও বাঁচলো আর সময়ও। কথাগুলো বলতে বলতে জিমিন লিসার রুমের বারান্দায় চলে আসে। এমন সময় পাশের বাড়ির বারান্দায় একটা ছেলে আসে। ছেলেটাকে দেখে জিমিন বড়সড় ক্রাশ খেয়ে বসে। ও মাই গড, এটা ছেলে নাকি অন্য কিছু? এত সুন্দর কেন? দেখে মনে হচ্ছে কোনো ডাইনি ওকে খাঁচায় আটকে রেখেছে। ও যেন আকাশের দিকে তাকিয়ে বলছে, এখান থেকে আমাকে কেউ মুক্ত করে নিয়ে যাও। জিমিন আর দেরি করিস না, এখনই যা, না হলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। বলে জিমিন দৌড়ে নিচে আসার সময় ইয়ঞ্জনের সাথে ধাক্কা খায়। এই সারি, তুই কি সহে দাওস না আমারে? আমার উঠফেই কেরাইয়া ফরস, হ্যাঁ? খালামণি, তোমাদের বাড়ির পাশে যে বিল্ডিংটা আছে সেখানে কিভাবে যাব একটু বলো না। কেরে, হেন গিয়ে তুই কি করবি? আসলে খালামণি, আমার একটা 1000 টাকার নোট উড়ে গিয়ে ওই বিল্ডিং এর বারান্দায় পড়েছে। বুঝোই তো টাকা পয়সার ব্যাপার। হ্যাঁ বুঝছি, তাড়াতাড়ি যা, নাইলে বেরিয়ে নিবগা। খালামণি, যাওয়ার রাস্তাটা। হুন আমি কি কই, প্রথমে ডাইনে বামে গিয়া আগে ফিসে যাবি, এরপর ডট ডট ডট। ওকে খালামণি, আমি যাচ্ছি। হ যা, খালি হাতে আইলে জায়গা ফাইতি না বাইত কইয়া দিলাম। জিমিন পাশের বাড়িতে আসার পর কেউ কি আছেন? দরজাটা খুলুন। কিছুক্ষণ পর একটা মহিলা এসে দরজা খুলে জিমিনের হাত ধরে সোজা রান্নাঘরে নিয়ে যায়। এই কি, আপনি আমাকে এরকম ভাবে টেনে এনেছেন কেন? অদ্ভুত ব্যাপার, তুমি এত কথা বলো কেন? এই নাও, এই সবগুলা খাবার টেস্ট করে বলো কেমন হয়েছে। আমি কেন আপনার রান্না করা খাবার টেস্ট করতে যাব? তাছাড়া রান্না দেখেই তো বোঝা যাচ্ছে জঘন্য হয়েছে। ছি, এসব কি মানুষ খায়? এমন সময় সুগা সিঁড়ি থেকে নামতে নামতে বলে, ওই নিবিড় করে নিবি। তুই ছি, তোর মাই ছি, তোর 14-15 যত গোষ্ঠী আছে সবাই ছি। তোর সাহস তো কম না আমার মায়ের রান্নার অপমান করাস। তুই যদি আর একবারও আমার মায়ের রান্নারে খারাপ করস, তাইলে কিন্তু তোর খারাপ অবস্থা করে লাম করে দিলাম। সুগার মুখের ভাষা শুনে জিমিন অবাক হয়ে তাকিয়ে আছে সুগার দিকে। ওই নিব্বি, কি দেখাস? জীবনে বলা দেখাস নাই? লম্পট মাইয়া কোথাকার। চকচক করলে হয় না শোনা। বলে জিমিন দৌড়ে চলে আসে। কি হইল মা, ওই নিব্বি কথা নাকি আমার কয়ে গেল নাকি? আমি কি করে জানবো বাবু? এই নাও, খাবারটা টেস্ট করে বলো কেমন হয়েছে। টেস্ট করা লাগবে না মা, আমি জানি তোমার রান্না বেস্ট। অদ্ভুত ব্যাপার বাবু, মুখে মুখে তর্ক করা কার থেকে শিখেছো? তোমাকে টেস্ট করতে বলেছি তো আমি, নাও টেস্ট করো। এরপর সুগার কোনো উপায় না পেয়ে
খাবারগুলো টেস্ট করে বের হয়ে যায়। বিকেলবেলা লিসাকে দেখতে আসার পর রিমা রে জামাই বাবা দিয়ে আইয়ে পড়ছে কইলা সুন্নিতে শরবতটি লইয়া মাইতে ডার্লিং এর নাম লিসেন করতে পেলাম মনে হয়। এই নাও মা শরবত। আরে বাংলিশ ইউনো তুমি এখানে কি করছো? আমারও তো সেম প্রশ্ন। ইউ দিস হাউসে হোয়াট করছো? আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে, তুমি? তার মানে আমি ওর সিস্টারকে সি করতে এসেছি? জি, আমার বড় বোনকে আপনি দেখতে এসেছেন, লম্পট বেটা কোথাকার। লিসন্নি তুই কি ইশারারে চিনিস নাকি? খালামণি আমি বলছি শোনো, ওই বাংলাদেশি বেটা হচ্ছে তোমার ছোট মেয়ের জঙ্কুক আর কিছু বলতে পারলো না, কারণ তে জঙ্কুকের মুখ চেপে ধরে বলে ভাইয়া বলতে চাচ্ছে ও হচ্ছে তোমার ছোট মেয়ে হবু দুলা ভাই, তাই না জঙ্কুক ভাইয়া? বলে তে জঙ্কুককে একটা জোরে চিমটি মারে। বেচারা জঙ্কুক আর কি করবে, ব্যথায় চুপচাপ দাঁড়িয়ে মাথাটা উপর নিচ করলো, লজ্জায় সবার সামনে শব্দও করতে পারছে না। এরপর খালার বাড়িতে বেড়ানো শেষ করে জঙ্কুক আর জিমিন চলে যায় নিজেদের বাড়িতে। কেটে যায় 2 বছর। এই 2 বছরে তের সাথে কোনো দেখা বা কথা হয়নি জঙ্কুকের। তে এবার কলেজে ভর্তি হবে, তাই ওর মা ইউনজুন তেকে নিয়ে চলে আসে শহরে, মানে জঙ্কুকদের বাড়িতে। বড় আম্মু কোথায় তুমি? আরে তে মামুনি কখন আসলে? এই তো এখনি। একা এসেছিস নাকি? না, আম্মু এসেছে আমার সাথে। কোথায় ইউনজুনি, দেখছি না তো। আলো বোন দেখবি কেমনে? আমি তো গাট্টির নিচে ফইরা রইছি। ওইটাকে গাট্টি বলে না ইউনজুনি, ব্যাগ বলে। এতগুলো ব্যাগ দিয়ে কি এনেছিস? কিছু খামো না তে সন্নির লেগে কথা কাপড় টাপড় লই আইছি। কষ্ট করে কেন আনতে গেলি এসব? আমি না হয় এখান থেকে কিনে দিতাম জামা কাপড়। পরে কিনা দিস তো গোবাইতে তো থাকবো। এখন আমার একটু ফ্রিজেতে ঠান্ডা পানি খাওয়া, গলাটা একদম শুকিয়ে গেছে গা। আমি এখনই আনছি, দাঁড়া। বড় আম্মু জঙ্কুক ভাইয়া কোথায়? তা তো জানি না, তবে তুই ছাদে গিয়ে দেখতে পারিস। ওকে খালামণি। তে ছাদে আসার পর জঙ্কুক তেকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। জঙ্কুকের এমন তাকানো দেখে তে বলে, একটা মেয়ের দিকে এভাবে তাকিয়ে থাকতে লজ্জা করে না আপনার? না আমার লজ্জা করে না। বলেই জঙ্কুক তেকে জড়িয়ে ধরে। কি করছো? আমি কিন্তু খালামণিকে ডাক দিব। তোর খালামণিকে আমি ভয় পাই নাকি? জঙ্কুক ভাইয়া ভালো হচ্ছে না কিন্তু, ছেড়ে দাও আমাকে। না ছাড়লে কি করবি? তাহলে দেখো আমি কি করি। বলেই তে জঙ্কুকের হাতে কামড় দেয়, আর জঙ্কুক ব্যথা পেয়ে সাথে সাথে ছেড়ে দেয় তেকে। দেখলে তো আমি কি করতে পারি। তুই যে আমাকে কামড় দিলি, ইনজেকশন দিতে হবে তো। ডক্টরকে বলবো তোর শরীরে দিয়ে দিতে। ইনজেকশন কেন দিতে হবে? আমার দাঁতে কি বিষ আছে নাকি? তোর সমস্ত শরীরেই তো বিষ, কারণ তুই একটা কালনাগিনী। কথাটা শুনে তে রাগে জঙ্কুকের বুকে কিল ঘুষি মারা শুরু করে। জঙ্কুক তের হাত চেপে ধরে বলে, তো কালনাগিনী আমাদের বাড়িতে কখন আসলি? কিছুক্ষণ আগে এসেছি। আমি যদি কালনাগিনী হই তাহলে তুমি কালসাপুরে। তো এত মনোযোগ দিয়ে কি দেখছিলে? আকাশে নীল রঙের একটা পরী দেখছিলাম। কেন, পরে কি শুধু আকাশেই থাকে, মাটিতে থাকে না? থাকবে কি করে? আমাদের বাড়ি থেকে কয়েক মাইলের ভেতরে কোনো বাড়িঘরও তো নেই যে কোনো একটা রূপসী বা পরীর দেখা মিলবে। হয়েছে, আমাকে আর উল্টো পাল্টা বুঝ দিও না। আমি এখন আর ছোট নেই, বড় হয়ে গেছি, সবই বুঝি। ও আচ্ছা, তুই বড় হয়ে গেছিস? কত বড় হয়েছিস দেখি তো, বিয়ে দেওয়া যাবে কিনা। বলেই জঙ্কুক তের দিকে হাত বাড়ায়। এই কি করছো? লজ্জার ব্যাপার, নিচে চলো। এরপর তে আর জঙ্কুক নিচে চলে আসে। নিচে আসার পর জঙ্কুক দেখতে পায় তার খালামণি বসে আছে। রিমা রে জামাই বাবা না মানে জঙ্কুক বাবা, তুমি তো দেখি অনেক বড় হয়ে গেছো গা। কতদিন পরে তোমায় দেখলাম। তুমি কি যে বলো না খালামণি, কোথায় আর বড় হয়েছি। তো খালামণি আঙ্কেল আসলো না কেন? ফান খাওয়ার কথা আর কি কমু, গেরা আমার শহরের ব্যবসা লইয়া জামলের মধ্যে ফিরে গেছে গা। একলা সামলাইতে পারে না, কেউ থাকলে ভালো হইতো। এর মধ্যে তে শুনি আবার কইলো শহরের কলেজে নাকি পড়বো, এর লেগে লইয়া আইছি তগো বাইক। এখন থেকে আমার তে শুনি এনই থাকবো। খুব ভালো করেছো খালামণি, যাও তুমি গিয়ে বিশ্রাম নাও, আমি একটু বের হই। কোথায় যাচ্ছ জঙ্কুক ভাইয়া? আমিও যাব। তুই কই যাবি আমার সাথে? আমি নিজেও তো জানি না কোথায় যাব। তুমি যেখানে যাবে আমিও সেখানেই যাব। কেন, আমাকে নিলে কি তোমার সমস্যা হবে নাকি? তুই আর পরিবর্তন হলি না, চল। এরপর তে হাসতে হাসতে জঙ্কুকের হাত চেপে ধরে। দুজন বাসা থেকে বের হয়ে রাস্তায় আসার পর জঙ্কুক থেকে জিজ্ঞাসা করে, বল কোথায় যাবি? তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। তাই নাকি? তাই। আমার সাথে ঘুরতে যাওয়ার অনেক শখ তোর, তাই না? দাঁড়া দেখাচ্ছি মজা। আচ্ছা চল, তোকে আমার একটা বন্ধুর বাসায় নিয়ে যাই। ওর বাবা মা কেউ বাড়িতে নেই, পুরো বাড়িটা ফাঁকা আছে, আমাদের জন্য ভালোই হবে। এই না, কি বলছো এসব? একটা খালি বাড়িতে তুমি আমাকে নিয়ে যাবে? তুমি এতটা খারাপ কবে হয়ে গেলে? আগে তো এমন ছিলে না। আগে তুই ছোট ছিলি, এখন বড় হয়ে গেছিস, সবকিছু বুঝিস, তাই আসল রূপটা এখন দেখাতে চাচ্ছি। দেখো জঙ্কুক ভাইয়া, ভালো হবে না বলছি। ভালো হবে নাকি খারাপ হবে সেটা না হয় পরে দেখে নেব, এখন চল। আমি যাব না। কেন যাবি না? তোকে যেতেই হবে।
বলেই জঙ্কুক তের হাত শক্ত করে ধরে এবং একটা ফ্লেটের বাড়িতে নিয়ে আসে। এত কাপাকাপি করিস না, কেউ দেখলে সন্দেহ করবে। ভাইয়া তোমার পায়ে পড়ি, আমার সাথে কিছু করো না, তাহলে আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না। এত সুন্দর মুখ সবাইকে দেখাতে হবে কেন, শুধু আমাকেই দেখালেই হবে। বলেই জঙ্কুক কলিং বেলে চাপ দেয়। একটু পর একটা মেয়ে এসে দরজা খুলে জঙ্কুককে জড়িয়ে ধরে। এটা দেখে তের কাছে একটু খারাপ লাগে। মেয়েটা কে জাঙ্কু? ও আমার কাজিন, গ্রাম থেকে বেড়াতে এসেছে আমাদের বাড়িতে। আচ্ছা, ওকে নিয়ে ভিতরে আসো। এরপর জঙ্কুক তেকে নিয়ে বসার রুমে গিয়ে বসে। তুমি বসো, আমি এখনই কিছু নাস্তা নিয়ে আসছি তোমাদের জন্য। আয়ু চলে যাবার পর, কি রে, অনেক ভয় পেয়েছিলি তাই না বন্ধুর বাড়ির কথা শুনে? শয়তান বেটা, ভয় দেখিয়ে বলে ভয় পেয়েছি কিনা। এই সত্যি করে বলো তো, এই মেয়েটা কে? আগে তো কখনো বলনি তোমার যে মেয়ে বন্ধু আছে। আগে বলিনি কারণ তখন তুই ছোট ছিলি। কি নিয়ে এত কথা হচ্ছে শুনি? তেমন কিছু না, বাদ দাও। আচ্ছা বাদ দিলাম, এখন নাস্তা করে নাও। দেখেছো তোমার কাজিনের নামটাই জানা হলো না। ওর নাম তে। তে, বসে আছো কেন? নাস্তা করো, লজ্জা পাওয়ার কিছু নেই, আমরাই তো। এরপর তিনজন মিলে নাস্তা করলো। আজকে তাহলে যাই, তোমার সময় হলে একদিন আমাদের বাড়িতে যেও, অনেক আড্ডা দেবো। যাই মানে? শোনো, মা বলেছে একেবারে রাতে খাবার খেয়ে তারপর যেতে। আরে না, আমরা এতক্ষণ থাকতে পারবো না, বাসায় সবাই চিন্তা করবে। বলে আসুনি তাই না? সমস্যা নেই, এখনই ফোন করে বলে দাও। খালামণি কাল সকালেই চলে যাবে, তাই দেরি করা যাবে না, অন্য কোনো দিন অনেকটা সময় নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে যাও। আয়ু, তোমার সাথে আমার কিছু দরকারি কথা ছিল, একটু বারান্দায় চলো তো। এরপর জঙ্কুক আয়ুর সাথে কথা বলে তেকে নিয়ে বাড়িতে চলে আসে। রাতের বেলা জঙ্কুক ছাদে বসে গিটার বাজাচ্ছিল, তখনই তে এসে বলে, এই জাঙ্কুক ভাইয়া, তুমি ওই মেয়েটার সাথে আড়ালে গিয়ে কি নিয়ে এত কথা বললে? সেটা তোকে বলতে হবে নাকি? হ্যাঁ বলতে হবে। কেন বলতে হবে? বলতে হবে কারণ। হ্যাঁ বল, কি কারণ? কিছু না, বাদ দাও, আমাকে কেন বলবে তুমি? আমিও কেমন বোকার মতো কি প্রশ্ন করি তোমাকে। এই তে, সত্যি করে বলতো, কি হয়েছে তোর? আরে কিছু হয়নি। কিছু না হলেই ভালো। জানিস তে, আগের দিনগুলো কত ভালো ছিল, সব কথাবার্তা চিঠির মাধ্যমে হতো। কত যে অপেক্ষায় থাকতো একটা চিঠি পাওয়ার জন্য। তাই তখনকার প্রেমগুলো অনেক শক্ত ছিল। আর এখনকার প্রেমের কথা কি বলবো, এক বাবুকে না বলে আরেক বাবু খেয়ে ফেললে ব্রেকআপ হয়ে যায়। শোনো, সবার ভালোবাসা এক না, বুঝতে পেরেছো? আমি যাকে ভালোবাসবো তাকে জীবনে হারাতে দিব না। সারাদিন ঝগড়া ঠিকই করব, কিন্তু কখনো তাকে ছেড়ে যাব না, তাকেও যেতে দিব না। তোকে ভালোবাসলে কোন পাগলে? তুই তো ওই ছেলের মাথা একদম নষ্ট করে দিবি। ভালো হচ্ছে না কিন্তু, আমাকে রাগালে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিব। এই না না, এমনটা করিস না, তাহলে আমার হাত পা ভেঙে যাবে। তাহলে চুপ থাকো, আমাকে নিয়ে একটাও বাজে কথা বলবে না। আচ্ছা বলবো না, কিন্তু তুই এত রাতে ছাদে কি করছিস? এখনো ঘুমাসনি কেন? ঘুম আসছিল না। কেন, বাংলিশ বয়ফ্রেন্ডের কথা মনে পড়ছে নাকি? আরে ওসব কিছু না, ভাবলাম ঘুম যেহেতু আসছে না, যাই জঙ্কুক ভাইয়াকে একটু জ্বালিয়ে আসি। আমাকে এত জ্বালানোর শখ কেন তোর? জানি না। আচ্ছা, না জানলে আর কি করার, রুমে চলে যা, বৃষ্টি আসবে মনে হয়। আসলে আসবে, আমার বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে। তোর ভালো লাগলেই তো আর হবে না, জ্বর চলে আসবে তো। আমার জ্বর আসলে তোমার কি? আমার অনেক কিছু। তোমার অনেক কিছু মানে? শোন, তোর যদি জ্বর আসে তাহলে তোকে নিয়ে হসপিটালে আমাকেই তো কষ্ট করে দৌড়াদৌড়ি করতে হবে, তাহলে হলো না আমার অনেক কিছু। আমার জ্বরও আসবে না, আর আমাকে নিয়ে তোমার কোথাও যেতেও হবে না। তে কথাটা বলার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। তে তাড়াতাড়ি রুমে চলে যা, ভিজে যাবি তো। আমি রুমে যাব না, তুমি গেলে যাও। বেশি কথা বলিস না তে, রুমে যেতে বলেছি, রুমে যা। বলার সাথে সাথেই প্রচন্ড শব্দে একটা বাস পড়লো। বাজের শব্দ শুনে তে জঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে। জঙ্কুকও তেকে জড়িয়ে ধরে। বৃষ্টির পানি জঙ্কুকের শরীরে পড়ার কারণে জঙ্কুক একটু রোমান্টিক হয়ে যায়, যার কারণে তের বৃষ্টিতে ভেজা কাপা কাপা ঠোঁটে কিস করে ফেলে। তে লজ্জা পেয়ে দৌড়ে চলে যায় নিচে, কিন্তু জঙ্কুক ছাদে দাঁড়িয়ে ভিজতে থাকে। আমি তো তাকে ভালোবাসি না, তাহলে ওকে এমন ভাবে জড়িয়ে ধরে কিস করলাম কেন? মেয়েটা এখন কি ভাববে আমাকে নিয়ে? এসব কথা ভাবতে ভাবতে জঙ্কুক নিজের রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা মুখে পানি ছিটে পড়তেই ঘুম থেকে লাফিয়ে ওঠে জঙ্কুক। এরপর চোখ মেলে তাকিয়ে দেখে তে গ্লাস থেকে পানি নিয়ে ছিটিয়ে দিচ্ছে। সকাল সকাল তুই এসব কি করছিস? কি করছি দেখতে পাচ্ছ না? না পারছি না, আমার রুম থেকে বের হয়ে যা। সকাল সকাল আমার কাজে পাকা ঘুমটা একদম নষ্ট করে দিল। এত ঘুমাতে হবে না, ওঠো। আমি উঠবো না, তুই যা এখান থেকে। আমি যাব না। কি করবে তুমি? দেখতে চাস কি করবো? হ্যাঁ আমি দেখতে চাই। ওকে, তাহলে আমি তোকে দেখাচ্ছি। বলেই জঙ্কুক তের হাত ধরে এক টান মেরে বিছানায় শুয়ে দিয়ে তের উপর উঠে পড়ে। তের হার্টবিট বেড়ে গেছে, যার শব্দ জঙ্কুক শুনতে পাচ্ছে। জঙ্কুক, কি করছিস? এটা ঠিক হচ্ছে না। এরপর জঙ্কুক তের উপর থেকে উঠে হাত বাড়িয়ে থেকে বিছানা থেকে তুলে বলে, ওনাটা ঠিক করে নে, আর সবকিছুর জন্য সরি। তে জঙ্কুকের দিকে অপলক তাকিয়ে আছে।
কি বলবে বুঝতে পারছে না। জঙ্কুক আর কিছু না বলে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর জঙ্কুক ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে যায়। শোন বাবা, নাস্তা করে তোর খালামণিকে গাড়িতে তুলে দিয়ে আয়। ঠিক আছে মা। এরপর জঙ্কুক নাস্তা শেষ করে রেডি হয়ে দেখে তার খালামণির সাথে তেও দাঁড়িয়ে আছে। কি রে, তুইও যাবি নাকি? হ্যাঁ যাব, কিন্তু তোমার সাথে আবার চলে আসবো। তোকে যেতে হবে না, তুই বাড়িতেই থাক। এমন করছিস কেন? মেয়েটা যেহেতু যেতে যাচ্ছে নিয়ে যা। তুই চলে গেলে ও একা বাড়িতে কি করবে? এর চেয়ে ভালো তুই নিয়ে যা ওকে সাথে করে। বাড়ি থেকে ঘুরে আসলে ভালো লাগবে। এরপর জঙ্কুক তার খালামণিকে বাসে তুলে দিয়ে তেকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। এই জঙ্কুক ভাইয়া, চলো না কোথাও ঘুরতে যাই। এই রোদের মধ্যে কোথায় ঘুরতে যাবি তুই? তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। কোথাও যেতে হবে না, বাড়িতে চল। এমন সময় আয়ু ফোন করে। জঙ্কুক, আজকে তো আমাদের দেখা করার কথা ছিল, কিন্তু আমি আসতে পারবো না। কেন আসতে পারবে না? কি হয়েছে? শরীরটা ভালো লাগছে না, মনে হয় জ্বর এসেছে। অন্য কোনো দিন দেখা করব। আচ্ছা ঠিক আছে, সময় মতো ওষুধ খেয়ে নিও। রাখলাম। কে ফোন করেছে? আয়ু ফোন করেছিল। ও তোমাকে কি বললো? তোকে এত কিছু বলবো কেন? আজব তো, এত কিছু কখন জিজ্ঞাসা করলাম? শুধুমাত্র একটু জানতেই তো চেয়েছি, কি বলেছে? আরে তেমন কিছু না। ও আজকে বলেছিল দেখা করার জন্য, কিন্তু এখন ফোন করে বললো ওর নাকি শরীর ভালো লাগছে না, তাই দেখা করতে পারবে না। এই কথাটা আগে বললে কি হতো? কিছুই হতো না। এত প্রশ্ন করিস কেন তুই আমাকে? করতেই পারি, কারণ সে অধিকার আমার আছে। আমাকে এত প্রশ্ন করার অধিকার কে দিয়েছে তোকে? সেটা সময় হলেই জানতে পারবে। এরপর বাসার কাছাকাছি আসার পর জঙ্কুক থেকে বলে, দেখতে কাল রাতের জন্য সরি, তুই কিছু মনে করিস না। যা হয়েছে সবকিছু ভুলে যা। তে কিছু না বলে কান্না করতে করতে নিজের রুমে চলে আসে এবং দরজা লাগিয়ে দেয়। জঙ্কুক থেকে অনেকগুলো ফোন দেয়, কিন্তু তে একটাও রিসিভ করে না। মেয়েটা কি জানি করছে, এতগুলো ফোন দিচ্ছি ফোনটাও রিসিভ করছে না। এরপর জঙ্কুক থেকে মেসেজ করে বলে, প্লিজ তে পাগলামি করিস না। কি হয়েছে আমাকে বল। তে মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছে না। কি হয়েছে রে জঙ্কুক? আমি কি করে বলবো মা, বুঝতে পারছি না কি হয়েছে। এমন সময় তে হঠাৎ করে দরজা খুলে বেরিয়ে আসে এবং স্বাভাবিকভাবে বলে, কি হয়েছে, এত চেঁচামেচি করছো কেন? দরজা খুলছিলে না কেন? আমার ঘুম পেয়েছিল, তাই রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম। জিন আর কিছু না বলে চলে যায়। আর জঙ্কুক তের রুমে ঢুকে বলে, তুই মাকে মিথ্যে কথা বললি কেন? আমার মন চেয়েছে তাই বলেছি। তোমার কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নেই, তবে মিথ্যা বলা পাপ। তাহলে কি আমি খালামণিকে সত্যিটা বলে দিতাম যে খালামণি, তোমার ছেলে আমার ঠোঁটে কিস করেছে, আমার গায়ে স্পর্শ করেছে, এটা বললে ভালো হতো? তের এমন কথা শুনে জঙ্কুক কি বলবে বুঝতে পারছে না। তোমার হয়তো এইসবে অভ্যাস আছে, কিন্তু আমার নেই। যাই হোক, তুমি যাও, আমি ঘুমাবো। বলেই তে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। জঙ্কুক তের পাশে বসে ওর মাথায় হাত দিতেই তে কান্না করে দিল। আরে পাগলি, কান্না করিস না। মা যদি একবার শুনতে পায় তাহলে আমার খবর আছে। শোন, তোকে আমি বিকেলবেলা ঘুরতে নিয়ে যাব, প্লিজ, তাও কান্না করিস না। তুমি এখন যাও ভাইয়া, আমার কিছু ভালো লাগছে না। জঙ্কুক আর কিছু না বলে তে রুম থেকে বেরিয়ে আসে এবং নিজের রুমে এসে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে, তার মানে কি তে আমাকে ভালোবাসে? কিন্তু তা কি করে হয়? তে তো কখনো আমাকে বলেনি ও আমাকে ভালোবাসে। কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। এসব কথা ভাবতে ভাবতে জঙ্কুক ঘুমিয়ে পড়ে। কি রে, ভর দুপুরে শুয়ে আছিস কেন? শরীর খারাপ নাকি? না মা, আমি ঠিক আছি। বিছানাতে শোবার পর কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আচ্ছা, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে খেতে আয়। তে অনেকক্ষণ হলো বসে আছে তোর জন্য। জঙ্কুক ফ্রেশ হয়ে নিচে নামতেই তার চোখ আটকে যায় তের শাড়ি পরা শরীরে। জঙ্কুক তের দিকে হাঁ করে তাকিয়ে আছে দেখে তে বলে, এমন হা করে তাকিয়ে কি দেখছো? কই কিছু না তো। তোকে আজকে অনেক সুন্দর লাগছে। কে সাজিয়ে দিয়েছে? খালামণি সাজিয়ে দিয়েছে। খুব সুন্দর হয়েছে সাজানোটা, তাই না? হ্যাঁ, সুন্দর করে সাজিয়েছে। দেখতে একদম পরীর মতো লাগছে। এই না, আমি পরি হতে চাই না, তাহলে যে শুধু উঠতে মন চাইবে। চিন্তা করিস না, বেশি উড়লে ডানা কেটে দেবো। কি বলো এইসব? আমার ডানা কেটে দিলে তো আমি মরে যাব। আরে মরবি না, খেয়ে নে তাড়াতাড়ি। হ্যাঁ খাচ্ছি, তুমিও খাও। খেয়ে সুন্দর একটা পাঞ্জাবি পরবে, ঠিক আছে? পাঞ্জাবি কেন পরবো? কেন পরবে মানে? তুমি না বলেছিলে আমাকে নিয়ে ঘুরতে যাবে, মনে নেই? ও হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু পাঞ্জাবি পরতে হবে কেন? ওকে ঠিক আছে, তোমাকে পাঞ্জাবি পরা লাগবে না। আমিও শাড়িটা খুলে শার্ট প্যান্ট পরে আসি। আরে শাড়ি খুলিস না, আমি পরবো পাঞ্জাবি। খাবারটা শেষ করে নেই। এরপর জঙ্কুক খাওয়া শেষ করে নিজের রুমে আসে। এখানে কতগুলো পাঞ্জাবি আছে, কোন কালারটা পরবো বুঝতে পারছি না। ধুর, যে কোনো একটা কালার পরলেই তো হয়। বলেই জঙ্কুক টি শার্ট খুলতেই তে এসে জঙ্কুক ভাইয়া বলে ডাক দেয়। জঙ্কুক একটা পাঞ্জাবি দিয়ে নিজের শরীরটা ঢেকে বলে, এই তুই আমার রুমে কেন এসেছিস? বের হয়ে যা এখনই। বাবা গো বাবা, জঙ্কুক ভাইয়া, তোমার এত লজ্জা দেখে তো আমি নিজেই লজ্জা পেয়ে যাচ্ছি। বলেই তে টান দিয়ে জঙ্কুকের পাঞ্জাবিটা নিজের হাতে নিয়ে নেয়। তে ভালো হচ্ছে না, পাঞ্জাবিটা দে বলছি। আরে এমন করছো কেন? এই রংটা তো একদম ভালো লাগছে না। এই নাও, তুমি এটা পরো, খুব সুন্দর লাগবে। বলেই তে একটা পাঞ্জাবি জঙ্কুকের দিকে এগিয়ে দিয়ে বলে, এত লজ্জা রাতে কোথায় ছিল? কথাটা বলেই তে রুম থেকে বের হয়ে যায়। আসলে তো কাল রাতে কি হয়েছিল আমার,
আমি তো তোর সাথে এমনটা কখনই করতে চাইনি। তাহলে কিসের টানে আর কোন মায়াতে এমনটা করেছিলাম? আচ্ছা যাই হোক, এসব কথা চিন্তা করে সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি বের হতে হবে, না হলে তে আবার এসে লজ্জা দিয়ে যাবে। এরপর জঙ্কুক রেডি হয়ে তের রুমের সামনে এসে বলে, কি রে তোর আর কতক্ষণ লাগবে, দেরি হয়ে যাচ্ছে তো। জগৎ ভাইয়া, আমি একটু শাড়িটা ঠিক করছি। আচ্ছা ঠিক আছে, তুই ঠিক কর, আমি পরে আসছি। আরে কোথায় যাচ্ছ? একটু ধরো শাড়িটা, আমি কুচিটা ঠিক করি। আমি পারবো না, তুই একাই কর। আমি তো একা একা পারছি না, তুমি এসে ধরো একটু। বললাম তো পারবো না, আমি মাকে ডেকে দিচ্ছি, দাঁড়া। তোমাকেই ধরতে হবে। বলে তে জঙ্কুককে রুমের ভিতরে এনে দরজা লাগিয়ে দেয়। তে কি করছিস, দরজা লাগালি কেন, খোল। খুলবো না, বেশি কথা বললে এখন আমি চিৎকার করব। পরে খালামুনি এসে তোমার 24টা বাজিয়ে দিবে। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? ভুলে যাস না তুই একটা মেয়ে। শোনো, ভয় মনে করলে ভয়, আর আমি মেয়ে বলেই তো তোমাকে ভয় দেখাচ্ছি। যদি ছেলে হতাম তাহলে তোমাকে। হ্যাঁ বল, তাহলে আমাকে কি করতি? কিছু না, শাড়িটা ধরো। বললাম তো পারবো না। বলে জঙ্কুক দরজাটা খুলতে যাবে, তখনই তে জঙ্কুকের হাত ধরে টান দিয়ে বলে, সমস্যা কি তোমার? আমার কোনো সমস্যা নেই। তাহলে কাপুরুষের মতো পালিয়ে যাচ্ছ কেন? আমি তো এমন কিছু বলিনি যে তুমি পারবে না। তের এমন কথা শুনে জঙ্কুকের মেজাজ একদম গরম হয়ে যায়। তাই সে খাটের এক পাশে বসে শাড়ির কুচিটা ধরে। অনেক চেষ্টা করেও দু চোখ বন্ধ করে রাখতে পারলো না জঙ্কুক, কারণ যতই হোক সে একজন পুরুষ মানুষ। বারবার তের পেটের দিকে চোখ চলে যাচ্ছে। কিছুক্ষণ পর তের শাড়ি পরা শেষ হতেই জঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। জঙ্কুকের কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম পড়ছে। জঙ্কুকের এমন অবস্থা দেখে তে বলে, কি হলো, খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলে তাই না? এরপর শাড়ির আঁচল দিয়ে জঙ্কুকের মুখের ঘাম মোছার সময় তের হাত জঙ্কুকের ঠোঁট স্পর্শ করতেই কেমন যেন অন্যরকম একটা অনুভূতি কাজ করে জঙ্কুকের ভেতরে। তাই সে আর নিজেকে ধরে রাখতে না পেরে তের ঘাড়ে হাত দিয়ে জোরে টান দিয়ে জঙ্কুকের মুখের সামনে তের মুখটা নিয়ে আসে। জঙ্কুকের খুব ইচ্ছে করছিল তের ঠোঁটে গভীরভাবে কিস করতে, কিন্তু কেন জানি সেটা করতে পারলো না। তাই তেকে ছেড়ে দিয়ে জঙ্কুক জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো। এমন সময় দরজায় এসে নক করলো জঙ্কুকের মা। জঙ্কুক কিছুটা ভয় পেয়ে দৌড়ে এসে দরজাটা খুলে দেয়। কি রে, তোদের এখনো হয়নি? কখন বের হবি? এই তো মা, হয়ে গেছে, এখনই বের হব। এরপর তেকে নিয়ে জঙ্কুক বের হয়ে পড়ে। দুজন পাশাপাশি হাঁটছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না। আচ্ছা, আমি তের সাথে বারবার কেন এমনটা করি? তার মানে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? ধুর, এখানে ভালোবাসা আসলো কোথা থেকে? কি রে, চুপ হয়ে আছিস কেন, কিছু বল। কিছু বলতে পারবো না, আমি এখন আইসক্রিম খাবো। আচ্ছা ঠিক আছে, তুই এখানেই দাঁড়া, আমি এখনই নিয়ে আসছি। তে আর জঙ্কুক অনেক ঘোরাঘুরি করার পর বাড়িতে ফিরে আসার সময় জঙ্কুক বলে, তে তোকে একটা কথা বলি। হ্যাঁ বলো। সরি রে, তোর সাথে বারবার এমনটা করার জন্য। বিশ্বাস কর, আমি ইচ্ছে করে তোর সাথে এমন কিছু করতে চাই না, কিন্তু কেন জানি তোর সামনে গেলে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আবারও সরি বলছি, প্লিজ কিছু মনে করিস না। জঙ্কুক কথাটা বলার সাথে সাথেই তে জঙ্কুককে জড়িয়ে ধরে ঠোঁটে একটা কিস করে। এরপর হাসতে হাসতে বলে, আমিও সরি। এরপর তে রুমে চলে যায়। তার মানে কি তে আমাকে ভালোবেসে ফেলেছে? কিন্তু আমাদের পরিবার কি এই সম্পর্কটা মেনে নেবে? রাতের বেলা জঙ্কুক আবারও গিটার নিয়ে ছাদে বসে আছে। এমন সময় তে 2 মগ কফি নিয়ে ছাদে আসে। কি শুরু করলি তুই? আমি আবার কি শুরু করলাম? বুঝিও না বোঝার বান্দরবি না তে। আশ্চর্য ব্যাপার, বলবে তো আমি কি করেছি? তুই কি করিসনি সেটা বল। বাসায় আসার সময় আমাকে কিস করেছিস, খাবারের টেবিলে চোখ মেরেছিস, আর এখন বলছিস কি করেছি? আরে তখন আমার খুব ঠান্ডা লাগছিল, তাই তোমাকে জড়িয়ে ধরেছি। আর খাবারের টেবিলে চোখে মনে হয় কিছু একটা পড়েছিল। দেখতে, আমার সাথে একদম মজা করবি না। তুই আমাকে শুধু জড়িয়ে ধরেছিস নাকি অন্য কিছু করেছিস সেটা তুই ভালো করে জানিস। আমি মজা করব কেন, এখনো তো আমার ঠান্ডা লাগছে। বলেই তে জঙ্কুককে আবারও জড়িয়ে ধরে। এই তে, তোর শরীরে তো অনেক জ্বর, তুই এই শরীর নিয়ে ছাদে এসেছিস কেন? আরে তেমন কিছু না, রুমে একা একা ভালো লাগছিল না, তাই তোমার গিটারের শব্দ শুনে চলে এলাম। এখনই রুমে যা। এখন যাব না, আগে গিটার বাজিয়ে গান শোনাও, তারপর যাব। পাগলামি করিস না তে, জ্বর আরো বেড়ে যাবে। বাড়বে না, তুমি গান শোনাও, তারপর চলে যাব। জঙ্কুক আর কোনো উপায় না পেয়ে তেকে গান শোনায়। আর তে গান শুনতে শুনতে জঙ্কুকের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। জঙ্কুক থেকে ডাক দিবে কিনা বুঝতে পারছে না, ডাকলে যদি ঘুম ভেঙে যায়। তাই আস্তে করে থেকে কোলে তুলে রুমে এনে শুয়ে দিয়ে যখনই চলে যাবে তখনই তে জঙ্কুকের হাত ধরে বলে, থ্যাংক ইউ এত সুন্দর একটা গান শোনানোর জন্য, আর রোমান্টিক ভাবে কোলে করে রুমে এনে শুইয়ে দেওয়ার জন্য। এই তুই এত ফাজিল কেন রে? আমি আবার কি ফাজলামো করলাম? তুই আমাকে এভাবে বোকা বানাতে পারলি? বোকা বানাবো কেন, আমি সত্যি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু তুমি যখন সিঁড়ি দিয়ে নামছিলে তখন আমার ঘুম ভেঙে গিয়েছিল। বুঝলাম, দেখি জ্বর কমেছে কিনা। জ্বর দেখার বাহানা না করে সরাসরি বললেই তো পারো। আমাকে ছুতে ইচ্ছে করছে তোমার। শালি ডট ডট দিল মেজাজটা একদম গরম করে। এর জন্যই বলে কারো ভালো করতে নেই। সবসময় এই মেয়েটা নেগেটিভ মাইন্ডে থাকে কেন বুঝি না। যা, দেখলাম না তোর জ্বর, পরে থাকতি এইভাবে।
আরে কোথায় যাচ্ছ তুমি? বসো আমার পাশে। তুমি আমার কাছে থাকলে জ্বর এমনিতেই ভালো হয়ে যাবে। তুমি আমার পাশে থাকলে সবকিছু ভালো লাগে। চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়। মা দেখতে পেলে খারাপ মনে করবে। কিছু মনে করবে না তোমার মা, কারণ সে জানে তার ছেলে এতটাও খারাপ না যে একটা মেয়েকে কিছু করে ফেলতে পারবে। ও আচ্ছা, আমার প্রতি তোর এত বিশ্বাস? বলে জঙ্কুক তেকে ভয় দেখানোর জন্য দরজা লাগিয়ে দেয়। এই জঙ্কুক ভাইয়া, কি করতে যাচ্ছ তুমি? আমি কিন্তু চিৎকার করব। এরপর জঙ্কুক টি শার্ট উপরে তুলতে তুলতে বলে, চিৎকার করে লাভ নেই, আমার মা তো বিশ্বাসই করবে না আমি এমন কিছু করতে পারি। এরপর জঙ্কুক খাটে বসতেই তে কাঁপাকাঁপি শুরু করে। জঙ্কুক তেকে ধাক্কা মেরে বিছানায় শুয়ে দিয়ে চাদরটা তের শরীরে টেনে দিয়ে বলে, বেশি বড় হয়ে গেছিস তাই না, চুপচাপ ঘুমা, গুড নাইট। বলে জঙ্কুক তার রুমে এসে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল মায়ের ডাক শুনে জঙ্কুকের ঘুম ভাঙে। কি হয়েছে মা, এত সকাল সকাল ডাকলে কেন? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হ, হসপিটালে যেতে হবে। কেন, কি হয়েছে? তের অনেক জ্বর এসেছে, মেয়েটা জ্বরে কাঁপছে। আচ্ছা, তুমি গিয়ে ওকে রেডি করে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। এরপর জঙ্কুক তেকে নিয়ে হসপিটালে যায়। ডাক্তার কিছু ওষুধ দিয়ে বলেছে যদি না কমে তাহলে আবারও যেতে। ডাক্তারের কাছ থেকে আসার পর কত করে বলেছিলাম বৃষ্টিতে ভিজিস না, জ্বর আসবে, শুনলি না তো আমার কথা। এখন জ্বর আসলো তোর, কিন্তু কষ্ট হচ্ছে আমার। তোমার কষ্ট হচ্ছে মানে? এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে তোকে নিয়ে ডাক্তারের কাছে আসলাম, এতে কি আমার কষ্ট হয়নি? ই, আমি তো আবার ভুলে গিয়েছিলাম আমি তোমার কেউ না। আরে কান্না করিস না, আমি তো দুষ্টুমি করে বলেছি। আমি কান্না করবো কেন? আর কার জন্যই বা কান্না করবো? আমাকে গ্রামে পাঠিয়ে দাও, আমি এখানে থাকবো না, গ্রামে চলে যাব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই অসুস্থ শরীর নিয়ে গ্রামে যাবি তুই? আগে সুস্থ হ, এরপর না হয় তোকে নিয়ে দিয়ে আসবো। এখন বাড়িতে চল, দেরি হয়ে গেলে মা আবার চিন্তা করবে। ঠিক আছে, চলো বাড়িতে যাই। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে রুমে শুয়ে আছে জঙ্কুক। এমন সময় আয়ু ফোন করে। কিন্তু আজকাল জঙ্কুকের কাছে আয়ুর ফোনটা কেমন যেন বিরক্তকর লাগে। হ্যাঁ বলো। তোমার সাথে আমার কিছু কথা আছে জঙ্কুক। কি কথা বলো? আসলে কিভাবে শুরু করব বুঝতে পারছি না। এত কথা বাঁচাও কেন, কি বলার আছে তাড়াতাড়ি বলো। জঙ্কুক বাবা, একটু নিচে আয় তো। আচ্ছা, তোমার সাথে পরে কথা বলবো, মা ডাকছে। বলেই জঙ্কুক ফোনটা কেটে দেয়। হ্যাঁ মা বলো, কি হয়েছে? তোর খালামণি ফোন করে বলল শহরে যে ব্যবসাটা আছে ওদের, সেটা নাকি আর তোর আঙ্কেল একা একা সামলাতে পারছে না। তুই যদি একটু দেখাশোনা করিস তাহলে ভালো হতো। আচ্ছা, আগে রেজাল্টটা বের হোক, পরে না হয় দেখা যাবে। তাছাড়া তুমি তো জানো ব্যবসার কোনো কিছুই বুঝি না আমি। খালামণি, ওনাকে জোর করো না। ওনার যদি মন চায় তাহলে ব্যবসায় যোগ দেবে, আর যদি মন না চায় তাহলে দেবে না। তাছাড়া ওনার বন্ধুর বাবা ওনার জন্য জব ঠিক করে রেখেছে। ওনার হয়তো ওই জবটাই করার ইচ্ছে আছে। তুই এসব কি বলছিস? জবের কথা বললে কি জব হয়ে যায় নাকি? শোনো মা, আমি অন্য কারো পরিচয় বড় হতে চাই না, নিজের পরিচয় বড় হতে চাই। তোর যা মন চায় তাই কর। বলেই দিন জঙ্কুকের রুম থেকে বের হয়ে যায়। এই তোকে জ্বরের শরীর নিয়ে আমার রুমে আসতে বলেছে কে? কেউ বলেনি। চলে যাচ্ছি বললেই তো পারো, আমাকে তোমার সহ্য হয় না। তো এই কথাটা তুমি আমাকে প্রথম দিনই বলে দিতে, আমি আম্মুর সাথে গ্রামে চলে যেতাম। দেখতে সবসময় পাকা পাকা কথা বলবি না, আমার ভালো লাগে না। আমি জানি আমার কথা তোমার ভালো লাগবে না, কারণ আমি তো আর আইও না। কথাটা শোনার সাথে সাথে জঙ্কুকের মাথা গরম হয়ে যায়। স্টুপিড, তোকে আমি। বলে জঙ্কুক তেকে মারার জন্য হাত তোলে। থামবে কেন? মারো আমাকে থাপ্পড়। আমার চোখের সামনে থেকে চলে যা বলছি। ঠিক আছে, চলে যাচ্ছি, আর আসবো না তো তোমার রুমে। আজকে বউ না বলে বের করে দিচ্ছে। যদি বউ হতাম তাহলে কোলে নিয়ে বসে থাকতো। পচা আলুর জন্য কাঁচা পাকা তেঁতুলকে বের করে দিচ্ছে। তেঁতুল খাবার জন্য যখন নুন পড়বে তখন দিব না তো। পচা আলু নিয়ে বসে থাকো তুমি। এই মেয়েটা কেন বোঝে না আমি ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এটা তো ঠিক হচ্ছে না। ওর পরিবার বা আমার পরিবার কেউই তো এই সম্পর্কটা মেনে নেবে না। ধুর, আমি কেন এত ভাবছি? যদি দুই পরিবার মেনেও নেয় তাহলে কি হবে? আমার এভাবে বারবার তাকে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না। ওকে কষ্ট দিতে যে বারবার নিজেই তো কষ্ট পাচ্ছি। আচ্ছা, তে কি আমাকে সত্যিই ভালোবাসে নাকি শুধু মোহের জন্য এমন করছে? আগে আমাকে সেটা জানতে হবে। যাই হোক, একটু ছাদে গিয়ে ঠান্ডা বাতাস খেয়ে আসি। জঙ্কুক ছাদে আসার কিছুক্ষণ পর, ধুর, ছাদেও ভালো লাগছে না, এর চেয়ে ভালো রুমেই চলে যাই। এরপর জঙ্কুক রুমে এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে দেখে তে খেতে আসেনি। মা, তে কোথায়? ও এখনো আসেনি কেন? ওর মনে হয় শরীর ভালো লাগছে না, তুই একটু ডেকে নিয়ে আয় যা। ঠিক আছে মা। জঙ্কুক তে রুমে আসার পর, কি রে, খাবি না? আমার খিদে নেই। কেন নেই? ভালো লাগছে না তাই নেই। খেয়ে নে, তাহলে ভালো লাগবে। বললাম তো খাবো না, তোমরা খেয়ে নাও।
খেয়ে তারপর ওষুধ খাবি, চল বলছি। আমি ওষুধ খাবো না। আরে তুই যদি ওষুধ না খাস তাহলে তো ভালো হবে না, আর ভালো না হলে গ্রামেও যেতে পারবি না। যেতে হবে না গ্রামে, মারা গেলে এখানেই কবর দিয়ে দিও। একদম চুপ, উল্টাপাল্টা কথা বলবি না। উল্টাপাল্টা কথা বলছি না। কেন, আমি মারা গেলে কি তোমাদের এখানে একটু মাটি দেবার জন্য জায়গা হবে না? তোকে আমাদের এখানে মাটি দিতে হবে কেন? তুই মরে গেলে তোর বাবা মা যেখানে মন চায় সেখানেই মাটি দিবে, না হয় জলে ভাসিয়ে দিবে। তুই যতদিন এখানে আছিস ততদিন ভালোভাবে খাওয়া দাওয়া করবি, এটাই হলো শেষ কথা। আমি খাই বা না খাই তাতে তোমার কি? তুমি তোমার মতো খেয়ে নাও, তাহলেই তো হয়। আর তোমাদের এখানে মাটি দিতে বলেছি কেন জানো? যাতে তোমাকে জ্বালাতে পারি। আমাকে জ্বালানোর এত শখ কেন তোর? জানি না। তুই কি নিজের ইচ্ছেতে যাবি নাকি আমি জোর করে নিয়ে যাব? বললাম তো আমি যাব না। ঠিক আছে, তোকে যেতে হবে না। কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। বলে জাঙ্কুক তের হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে আসে। ছাড়ো আমার হাত, বড় আম্মু দেখবে তো। কেন, তোর বড় আম্মু দেখলে কি সমস্যা? কোনো সমস্যা নেই, ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি হাতে। তোর হাত আমি ছেড়ে দিতে পারি এক শর্তে, যদি তুই লক্ষ্মী মেয়ের মতো হেঁটে খাবার টেবিলে যাস তাহলে। আচ্ছা ঠিক আছে, চলো। তোর শরীর এখন কেমন আছে? এই তো বড় আম্মু, এখন একটু ভালো, মনে হয় কিছুটা জ্বর কমেছে। সারাদিন বাসায় থাকলে আরো বেশি খারাপ লাগবে। শোন জাঙ্কুক, খাওয়া দাওয়া শেষ করে তেকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আয়। তোমার ছেলের এত সময় কোথায় যে আমাকে নিয়ে ঘুরতে যাবে? তার তো ঘোরার জন্য অনেকেই আছে। জাঙ্কুক কিছু না বলে খাবার খেয়ে সোজা তার রুমে চলে আসে। বিছানায় শুয়ে আছে জাঙ্কুক, তারও যেন কিছু ভালো লাগছে না, কি করবে কিছু বুঝতে পারছে না। তেকে নিয়ে দোটানায় পড়ে গেছে, না পারছে তেকে নিজের বুকে টেনে নিতে, না পারছে দূরে ঠেলে দিতে। কিছুক্ষণ পর জাঙ্কুক তের রুমে গিয়ে বলে, কি রে, তোর জ্বর কমেছে? হ্যাঁ কিছুটা। আচ্ছা তাহলে চল বাইরে থেকে একটু ঘুরে আসি। আমি যাব না তোমার সাথে। কেন যাবি না? তখন কি বলেছিলে মনে নেই? তোমার কথা শুনিনি বলে জ্বর এসেছে, সব কষ্ট তোমাকেই করতে হচ্ছে। আরে আমি তো এটা দুষ্টুমি করে বলেছি। এখন রেডি হয়ে নে, দুজনে মিলে পুরো শহরটা ঘুরবো। আমার কোনো ইচ্ছে নেই, তুমি একাই গিয়ে ঘুরে বেড়াও, যাও। বেশি কথা না বলে চুপচাপ রেডি হয়ে নে, যা। পারবো না, আমার শরীরে উঠে দাঁড়ানোর মতো শক্তি নেই। আমি ধরে ওঠাবো নাকি? খবরদার, তুমি আমাকে একদম স্পর্শ করবে না। কেন করবো না? আর করলেই বা তুই কি করতে পারবি? আমি অনেক কিছু করতে পারবো। তোমাকে যেহেতু স্পর্শ করতে না করছি, তখন তুমি করবে না আমাকে স্পর্শ। আমি তো স্পর্শ করবই, দেখি তুই কি করতে পারিস। জাঙ্কুক তের হাত ধরতেই তে জাঙ্কুকের হাতে নিজের মুখ লাগিয়ে বলে, দেবো কামড়? এই না না, কামড় দিস না, তোর দাঁতে অনেক বিষ আছে। দুষ্টুমি না করে লক্ষ্মী বোন আমার, তাড়াতাড়ি রেডি হয়ে নে, যা। কিছুক্ষণ পর তে সুন্দর করে সেজে জাঙ্কুককে জিজ্ঞাসা করে, দেখো তো আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, কিন্তু কি যেন একটা কমতি আছে মনে হচ্ছে। কি কমতি আছে? কপালে একটা টিপ পরলে আরো বেশি সুন্দর লাগতো। তুমি শুধু আমাকে ছুঁয়ে দেবার উসিলা খুঁজো, তাই না? তোকে ছুঁয়ে দিতে আমার উসিলার দরকার হয় নাকি? হ্যাঁ হয়তো। আচ্ছা ঠিক আছে, এখন চল, দেরি হয়ে যাচ্ছে তো। কি ব্যাপার, তুমি এত সাইডে বসেছো কেন? তোর গায়ে স্পর্শ লাগবে তাই। ঢঙ্গের কথা বলো না তো। তুমি যদি রিক্সা থেকে পড়ে যাও তাহলে তো খালামণি আমার নামে মামলা লাগিয়ে দিবে। বলেই তে জঙ্কুকের হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে আসে। এরপর ঘোরা শেষ হলে ওরা দুজন একটা রেস্টুরেন্টে এসে বসে। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। জঙ্কুক ভাইয়া, তোমাকে একটা কথা বলবো। কি কথা বল? না মানে, আমাকে তোমার কাছে কেমন লাগে? জঙ্কুক বুঝতে পারে তে কি বোঝাতে চাচ্ছে, তারপরও সে না বোঝার মতো ভান করে বলে, ভালোই তো লাগে, তুই তো দেখতে অনেক সুন্দরী, কেন কি হয়েছে? আমি যে সুন্দর সেটা তো আমি জানি, আমি তো তোমার কাছে অন্য কিছু জানতে চেয়েছি। অন্য কিছু মানে? আরে কথা এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা করে বল, কি বলতে চাচ্ছিস? কিছু না, বাসায় চলো। জঙ্কুক সব বুঝে নীরব থাকে, কারণ তার যা বোঝার দরকার ছিল সে বুঝে গেছে। তাই দুজনে মিলে বাসায় চলে আসে। বাসায় আসার সময় তে জঙ্কুকের সাথে একটাও কথা বলেনি। এরপর দুদিন কেটে গেল। এর মাঝে তেও মোটামুটি সুস্থ হয়ে উঠেছে। আজকে জঙ্কুকের রেজাল্ট দেবে, তাই সকাল থেকে রেডি হয়ে বসে আছে জঙ্কুক। আইয়ু একটু পরপর ফোন দিচ্ছে। এরপর জঙ্কুক মাকে বলে বাসা থেকে বের হয়ে যায় এবং ভার্সিটিতে গিয়ে দেখে আইয়ু এবং জঙ্কুক দুজনেই ভালোভাবে পাশ করেছে। জঙ্কুক, তোমাকে আমার কিছু বলার আছে। তোমাকে আমার কিছু বলার আছে। আচ্ছা তুমি আগে বলো। না, তুমি আগে বলো। আগে তোমারটা শুনি, আমারটা পরে বলবো। আসলে আমি প্রেমে পড়ে গেছি। তুমি সত্যি কথা বলছো জঙ্কুক? হ্যাঁ সত্যি বলছি, আমি তাকে ভালোবেসে ফেলেছি। আর তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তোমাকে কথাটা না বলে থাকতে পারছিলাম না। জঙ্কুকের মুখে তেকে ভালোবাসে কথাটা শুনে আয়ুর চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। এই কি হলো, কান্না করছো কেন? তুমি আমাকে এত বড় একটা নিউজ দিয়েছো, তাই খুশিতে চোখে পানি চলে এসেছে। যে ছেলে কানের সামনে ভালোবাসার কথা বললে রেগে যেত, সেই ছেলে প্রেমে পড়েছে, এটা ভাবতেই আমার চোখ থেকে পানি পড়েছে। আচ্ছা বুঝতে পেরেছি, বাদ দাও, আমার কথাটা তো শুনলে। এখন বলো তুমি কি বলতে চেয়েছিলে। আজকে না, অন্য কোনো দিন বলবো। যাচ্ছি, ভালো থেকো।
এই মেয়েটার আবার হঠাৎ করে কি হলো? কারো প্রেমে পড়েছে নাকি? হয়তো বা পড়েছে, তাতে আমার কি? বিকেলবেলা যখন বাড়িতে আসার পর তুই এসেছিস, যাক ভালোই হয়েছে। আমি ভাবছি সামনের শুক্রবারেই তোদের বিয়েটা দিয়ে দিব, কি বলিস? আমার কোনো আপত্তি নেই মা। তোগো আপত্তি নেই দেখে কি হইছে? আমার আছে। মানে তুই কি বলতে চাচ্ছিস শিউঞ্জনি? আমি এটাই কইতাম, সেটা শীতল ফুলের লগে আমার মায়ের বিয়ে দিতাম না। আমি এতদিন জানতাম তুই লোভী, কিন্তু এতটা যে স্বার্থপর সেটা আমি কখনোই জানতাম না। তোর জানা আর না জানা দিয়ে আমার কিছু আইয়ে যায় না। আমি আমার মায়ের লয়ে যাবো, এটাই শেষ কথা। ফিলিসন নিদারা রিসুত করে যা গিয়ে ব্যাগ গুছা, যাই কিনে গেরামো। গ্রামে যাবো মানে আমি কলেজে ভর্তি হব না? এই শুনলি এত কথা কস কি লিগা? হ্যাঁ আমগো ভাই কলেজ আছে, হেন তোরে ভর্তি করাই দিমু, আয় আমার লগে। তুমি এসব কি বলছো আম্মু? আমাদের গ্রামে তো স্কুল আছে শুধু। এক শুনলি মুখে মুখে কথা কবি না, তাইলে কিন্তু তোর মাথার সব কিছু সিরালাম। বড় আম্মু, তুমি আম্মুকে একটু বোঝাও না। এই যেন তোর কোন কালের আম্মা লাগে? তুই জানি আম্মা কইতাছস? শুননি কোথাকার, যা গিয়ে কাপড় চোপড় গুছাই গা। ও বড় আম্মু, তুমি কিছু বলো না আম্মুকে। আমাকে ডেকে লাভ নেই রে মা, আমি কিছু করতে পারবো না। তুই তো আর আমার নিজের মেয়ে না। ওই বুড়ির ঘরে বুড়ি আলিক কি কিছু করতে পারবি না মানে কি? এখন তোর বেডিগিরি কোথায় গেল? আমার নিব্বা ভাইয়ের সাথেই শুধু তুই বেডিগিরি করতে পারিস। তোর বোনের সামনে তো একদম বিলাই হয়ে রইছস, বুড়ির ঘরে বুড়ি আলিক কি। আরে যে হোক, তুই আবার এইসবে কেন ঢুকছিস? বাদ দে এইসব। আমরা দুইজন তো দুধ ভাত, এখানে কথা বললে কি আর না বললে কি, সব বেডিগিরি তো এই বুড়ির ঘরে বুড়ি করবে। তো যাই হোক, অবশেষে তেকুকের বিয়েটা হলো। এখন চলো দেখে আসি তেকুক কি করছে। কি হলো, তুমি এত দূরে দাঁড়িয়ে আছো কেন? তো কি করব? কি করবে মানে? আমার কাছে আসবে? আসতে পারি এক শর্তে, তুই যদি ওই শালা বেগুনের বাচ্চাকে এখানে এনে দুই গালে দুইটা করে চারটা থাপ্পড় মারতে পারিস তাহলে। ইম্পসিবল, এটা আমি কখনোই করতে পারবো না। তুই যে পারবি না সেটা আমি ভালো করে জানতাম। দাঁড়া, তোকে আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখ তো চিনতে পারিস কিনা। আরে বগম ভাইয়া, তুমি এতক্ষণ ধরে খাটে নিচে কি করছিলে? জানে মনতে। কি বললি? না মানে কাজিনতে, আমাকে ক্ষমা করে দে আর জঙ্কুক ভাইজানকে স্বামী হিসেবে মেনে নে। শালা বেগুনের বাচ্চা, তোর কাজ শেষ, এবার বের হ আমার রুম থেকে। বলে জঙ্কুক বগমের দরজাটা একটা লাথি মেরে রুম থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। তুই হাঁ করে কি দেখছিস? এই নে ঠাস। এটা একটু বেশি হয়ে গেল না জঙ্কুক ভাইয়া? কই না তো। তোমার মাথা ঠিক আছে তো? 2 বছর আগে ছিল কিন্তু এখন নেই। মানে? মানেটা না হয় প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেই। বলেই জঙ্কুক টের দুই গালে একসাথে দুইটা করে থাপ্পড় দিয়ে সেখানে আবার চারটা করে কিস করছে। তুমি এমন করছো কেন? কেন এমন করছি? তাহলে শোন। মনে আছে 2 বছর আগে তোদের বাড়িতে গিয়েছিলাম লিসাকে দেখতে আসবে তার জন্য? হ্যাঁ মনে আছে তো, তোমাকে নিয়ে বাজারেও গিয়েছিলাম। কিন্তু আমরা বাজার করিনি, কারণ ওই শালা বেগুনের বাচ্চা আগেই করে ফেলেছে। 2 বছর আগের কথা এখন তুলছো কেন? তুই সেদিন আমাকে রোদের মধ্যে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে তোর পীড়িতের মানুষের মনে যার কোনো গুণ নেই তার গুণের প্রশংসা করেছিলি আমাকে অপমান করে, মনে আছে? এই যা, সেদিন যে আমি জঙ্কুক ভাইয়ের নামে উল্টাপাল্টা খারাপ কথা বলে বগম ভাইয়াকে রাজি করিয়েছিলাম, সে কথাটা কি জেনে গেল নাকি? কি রে, এটাই তো ভাবছিস যে আমি জানলাম কি করে? তুমি কি মনে পড়তে পারো নাকি? শয়তানদের মন পড়া লাগে না, ওদের চেহারা দেখলেই বোঝা যায়। এবারের মতো মাফ করে দাও গো হাব্বি, আর কখনো 2-3 নৌকায় পা দিয়ে চলবো না। মনে থাকে যেন কথাটা। এখন আসো, একটু মিষ্টি ভাবে দুষ্ট আদর করে দেই, তাহলে গালের ব্যথাটা চলে যাবে। যা, দুষ্টু বেটা, লজ্জার ব্যাপার। কোনো লজ্জার ফাজ্জার ব্যাপার না নিবি। তুই রাজি আছিস কিনা বল, নাইলে তোরে জোর করে বিয়ে করলাম কিন্তু। এই বিলাই, সত্যি করে বল, তুই কি খেয়েছিস? সকাল থেকে কিছু খাই নাই রে নিব্বি, কিন্তু এখন খামু। তুই এখন কি খাবি? তোরে খামু নিব্বি, আয়। কি বললি তুই লম্পট বিলাই? এই নে ঠাস। হয় নিব্বি, মারলি কে রে? তুই আমাকে অশ্লীল কথা বলবি আর তোকে আমি মারবো না তো কি করবো, চুম্মা দেবো? আমি অশ্লীল কোনো কথা হই নাই নিব্বি, বালা কথাই কইছি, কিন্তু তুই বুঝছ নাই। তুই বুঝায়া কর, তাইলেই তো আমি বুঝি। আরে নিব্বি, তরলে হাঁসের বাচ্চার ডডট খামু এটা কইছি। তোর আরেকটা নাম তো আবার হাঁসের বাচ্চা। কথাবার্তা বুঝছ না, খালি উল্টাপাল্টা চিন্তা করস আর মাইনছেরে মারস। এই নে বিলাই, ঠাস। ওই নিব্বি, আমার মারলি কে রে? কারণ তুই হাঁসের বাচ্চার গু খাবার কথা বলেছিস আমাকে। আজকে বুঝতে পারলাম আমার মাই কেরে মাইয়া ঘর থেকে দূরে থাকতে কয়। তুই সত্যি সত্যি প্রমাণ করে দিলি তোরা মাইয়ারা আসলেই ভালো মানুষ না, বুঝস কম, গলাবাজি করস বেশি। কি বললি তুই লম্পট বিলাই? আমি গলাবাজি করি? এই নে ঠাস। মেরে ফেললো গো মা। আচ্ছা জঙ্কুক ভাইয়া, মাসুদ মার্কা আদর মানে কি? হঠাৎ এই প্রশ্ন করলে কেন? না মানে সবাই কমেন্টে জিজ্ঞাসা করে, তাই আর কি। আচ্ছা, আমি তোমাকে কোথায় কিস করলে বেশি ভালো লাগে, গালে না কপালে? ছি, কি বলো এসব, লজ্জার ব্যাপার। ছি কেন? তুমি না জানতে চেয়েছিলে মাসুদ মার্কা আদর কাকে বলে, সেটাই তো বুঝাচ্ছি। থাক, আমি আর এসব জানতেও চাই না, ঘুমাও, অনেক রাত হয়ে গেছে।
এই তো লাইনে এসেছো তে দুষ্টু ডার্লিং, আই লাভ ইউ চুম্মা।